দেখছেন নিউজ 18 বাংলা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, শীতলকুচি নিয়ে অডিও টেপ প্রকাশ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের একটি অডিও আজ বিজেপির তরফে প্রকাশ করা হয়। এর আগেও এই ধরনের অডিও প্রকাশ করা হয়েছে। আজকে যে অডিও টেপ প্রকাশ করা হয়েছে সেই অডিও টেপে ঠিক কি কথোপকথন শোনাবো আপনাদের। পার্থ, হ্যাঁ দিদি, মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে এর বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না, ঠিক 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 সব থাকবে। এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম একদম দিদি, কি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, ঘুরে বেড়ে যাও। একদম একদম আছি ফিল্ডে, আমি পড়ে আছি। করেছিল এরা, কারা করেছে? সিআরপিএফ, সিআরপিএফ। লোকগুলো কারা? লোকগুলো কারা? পুরো আমাদেরই লোক, আমাদেরই লোক। কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে দিদি, এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক ঠিক। এখনই পুরো স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ড থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা পাচ্ছে। এসপি কেও পাঠাতে হবে, আইসি কেও পাঠাতে হবে। ঠিক ঠিক। এখন মাথা ঠান্ডা করে ভোট করে হবে, এজেন্টদের চেঞ্জ দাও। সব বুথে, নিশ্চিন্তে কাজ করো। সব বুথে এজেন্ট আছে, গিয়ে দুটো যা গিয়ে বলে দেখো। আমি যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। মানুষ চারিদিক দিয়ে বলিলে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন যাতে, তার জন্য এরা এরকম করবে। ওরা এনসিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম একদম কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। অর্থাৎ বিজেপির তরফে একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। এর আগেও এই ধরনের অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছিল। আজকে যে অডিও ক্লিপ প্রকাশ করা হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম রায়ের মধ্যে কথোপকথন তুলে ধরা হয়েছে। অমিত মালব্য তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি একাধিক অভিযোগ করেন। অমিত মালব্য ঠিক কি কি অভিযোগ করেছেন শুনুন। जब मुख्यमंत्री को लॉ इन्फोर्सिंग एजेंसीज के साथ खड़ा होना चाहिए था, तो ममता बनर्जी उन लोगों के साथ खड़ी दिखाई पड़ी जो लोग फ्री और फेयर इलेक्शन नहीं होने देना चाह रहे थे और उनके मृत शरीर को लेकर जुलूस निकालना चाहते थे। इस प्रकार से कोई जुलूस निकला होता तो प्रदेश में किस प्रकार की दंगे होने की संभावना पैदा हो सकती थी। प्रदेश के कर्मचारियों को अपने राजनीतिक लाभ के लिए फंसाने की बात कर रही हैं। अगर भाजपा जीती तो एनपीआर इंप्लीमेंट किया जाएगा। इस प्रकार का दुष्प्रचार अगर मुख्यमंत्री स्वयं करें, जिससे माइनॉरिटीज के मन में भय पैदा हो और वो टीएमसी को वोट करें, तो आप समझ सकते हैं कि पिछले 10 सालों में जो तुष्टीकरण की राजनीति ममता बनर्जी ने करी है, उससे इस देश के सामाजिक ताने बाने को कितना नुकसान पहुंचा होगा। মৃতদের ডেড বডিও নিয়ে তুষ্টিকরণের মাধ্যমেই উনি আবার বাংলায় একটা এরকম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। কারণ মাইনরিটি ভোটও উনি দেখছেন চারিদিকে নানা রকম ভাবে, তারাও বিশ্বাস করতে পারছে না। আর কারণ তুষ্টিকরণের রাজনীতি করেও কিছু করতে পারেননি। একবার বলছেন র্যালি করবো, একবার বলছেন মানুষের কাছে ডিটেনশন ক্যাম্প করবো, এনপিআর করবো। এই কি ধরনের কথা? নির্বাচন কমিশনকে গিয়ে আমরা আর্জি জানাবো যাতে এই অডিও ক্লিপ যেটা আছে সেটা যেন ভালোভাবে শোনেন। এরকম ঘটনা উনি ঘটানোর যে কোনো ভাবে চেষ্টা করবেন। এবারে পারেননি, আবার চেষ্টা করবেন ভোট নেওয়ার জন্য। পার্থপ্রতিম রায়, যার সঙ্গে কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির তরফে যে অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে সেই পার্থপ্রতিম রায়ের বক্তব্য আমরা পেয়েছি। পার্থপ্রতিম রায় কি বলছেন শুনুন। যে এটা একটা মিথ্যাচার করা হচ্ছে এবং যে ভিডিও টেপটি প্রকাশিত, অডিও টেপটি ক্লিপিংসটি প্রকাশিত হয়েছে আপনারা ভালো করে শুনুন। সেই টেপে এমন কিছু বলা নেই। গোটাটা একটা বিকৃত এবং অসত্য। সেদিনকার ঘটনার পর বহুবার আমার সঙ্গে আমাদের শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে, কিন্তু এই ক্লিপিংসটি যেটা দেখানো হয়েছে সেটা কমপ্লিটলি একটা বিকৃত। সুতরাং অমিত মালব্য বারে বারে এ ধরনের বিকৃত টুইট, অডিও ক্লিপিংস তিনি চালিয়েছেন। পার্থপ্রতিম রায়ের বক্তব্য শুনলাম। পাশাপাশি এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফেও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বিজেপির তরফে যে অডিও টেপ, পাল্টা তোপ দেখেছে তৃণমূল। এই অডিও টেপ বিজেপির মিথ্যে প্রচার, ফোন ট্যাপ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা হয়েছে। কি বলছেন সুখেন্দু শেখর রায় শুনুন। আমাদের দলনেত্রীর সঙ্গে আমাদের একজন দলীয় প্রার্থীর কথোপকথন, এটা কিভাবে টেপ করা হলো
তার মানে আমাদের দেশে যে কেউ চাইলে, বিশেষ করে যারা ক্ষমতায় রয়েছে কেন্দ্রে, তাদের যে কেউ চাইলেই যে কোনো লোকের ফোন ট্যাপ হতে পারে। প্রতিনিয়ত আমাদের কর্মকর্তাদের, আমাদের দলীয় নেতৃবৃন্দের সমস্ত ফোন টেপ করা হয়। এবং টেপ করে কারা? ওদের ওই যে মিথ্যের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির ম্যানেজাররা, বহিরাগত বর্গীরা। থেকে সকাল 10টার আগে এবং সন্ধে 7টার পর প্রচারের নিষেধাজ্ঞা জারি হচ্ছে। মানতে হবে করোনা বিধি। করোনা মোকাবিলায় সর্বদল বৈঠকে সিদ্ধান্ত কমিশনের। অনেকেরই প্রশ্ন, যেখানে করোনা এভাবে চোখ রাঙাচ্ছে সেখানে কমিশন কি আরো কড়া পদক্ষেপ করতে পারত না? এতে কি আদেও সংক্রমণ কমবে? দেখুন। চলছে ভোট, চড়ছে পারদ, বাড়ছে করোনাও। সংক্রমণ রুখতে নতুন কি পদক্ষেপ? এ নিয়ে শুক্রবার কমিশনের সর্বদল বৈঠক হয়। সূত্রের খবর, সব রাজনৈতিক দলই ভার্চুয়াল সভায় আপত্তি জানায়। কমিশনের সিদ্ধান্ত, করোনা বিধি মেনে প্রচার করতে হবে। সন্ধ্যে 7টা থেকে সকাল 10টা পর্যন্ত প্রচার করা যাবে না। ভোটের 72 ঘন্টা আগে প্রচার শেষ করতে হবে। প্রতি বুথে ভোটার সংখ্যা 1,500 থেকে কমিয়ে 1000 করতে হবে। ক্যাম্পেইন চলতে হবে, ক্যাম্পেইনটাকে দায়িত্বমূলকভাবে চালাতে হবে, সতর্কতার সঙ্গে চালাতে হবে। তো এর মধ্যে যদি একটু কম বেশি আগের মতো প্রচারটাকে একটু কমাতে হয়, সেটা দরকার হলে কমিয়ে দেবে। প্রচার জনসভায় কোথাও কোনো নিষেধাজ্ঞা নেই, সবকিছু করা যাবে প্রোটোকল মেনে। তৃণমূলের দাবি, করোনা মোকাবিলায় 6ষ্ঠ, 7ম ও 8ম দফার ভোট একদিনে করা হোক। আমরা বোঝাবার চেষ্টা করেছি যে আমাদের যে 3 দফা রয়েছে কালকের পরে, তাকে একত্রিত করার। কমিশন অবশ্য আগেই জানিয়ে দিয়েছে ভোট হবে 8 দফাতেই। কিন্তু কোন দল কি বিধি মেনে প্রচার করছে? না আছে মাস্ক, না মানা হচ্ছে দূরত্ব বিধি। ফলে ভোট এগোচ্ছে, করোনাও বাড়ছে। 27শে মার্চ প্রথম দফার ভোট, সেদিন রাজ্যে করোনা আক্রান্ত 812। 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, সেদিন আক্রান্ত 1274। 6 এপ্রিল তৃতীয় দফা, করোনা পজিটিভ বেড়ে 2058। ভোটের চতুর্থ দফা 10 এপ্রিল, আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে 4043। এর মধ্যে গত 11 দিনে সংক্রমণ বেড়েছে লাফিয়ে। 4 এপ্রিল আক্রান্ত 5,93,615। 14 এপ্রিল 6,30,116। অর্থাৎ এই 11 দিনে প্রতিদিন গড়ে প্রায় 3,300 জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে নেতারা সতর্ক করছেন। আমি প্রথমে সকলকে অনুরোধ করবো, ভাই মাস্কটা পরো। কেউ মাস্ক করছে না, অনেকে মাস্ক করেছে, অনেকে পরেনি। মাস্কটা পরতে হবে। সংক্রমণ বাড়ায় বড় জমায়েতের পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। কিন্তু কমিশন কি করলো? অনেকেরই প্রশ্ন, কমিশন কেন কড়া পদক্ষেপ করলো না? বিধি যে মানা হচ্ছে না তা তো সবাই দেখতে পাচ্ছেন। শুধু কমিশনেরই কি চোখে পড়ছে না? প্রচার আগে নাকি প্রাণ আগে? কলকাতা হাইকোর্টও করোনা নিয়ে সতর্ক করেছে। করোনা বিধি মানা হচ্ছে কিনা জানতে সোমবার কমিশনের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। নিউজ 18 বাংলা। বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে আক্রমণ। মমতার নিশানায় মোদি বারবার। বাংলাকে বাংলার মতো থাকতে দিন। বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি। ভোটের বাংলায় লাফিয়ে বাড়ছে করোনা। রাজ্যে প্রতিদিনই সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। রাজনীতিতেও করোনার সংক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বারবার নরেন্দ্র মোদী। আমরা ইলেকশন কমিশনকে বলবো, বহিরাগত যারা বাংলায় থাকে না তাদের বাংলায় অ্যালাউ করার কোনো প্রয়োজন নেই। বহিরাগত গুন্ডারা চলে আসছে, কোভিড নিয়ে চলে আসছে, এখানে প্যান্ডেল করতে প্রধানমন্ত্রীর লোক আসছে বাইরে থেকে। বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি। কোভিড ছড়াচ্ছে, ভ্যাকসিনের যোগান নিয়েও বাড়ছে চিন্তা। এ নিয়ে মমতার আক্রমণ মোদীকে। আমি একটা চিঠি লিখেছিলাম, প্রধানমন্ত্রীকে বলেওছিলাম মিটিংয়ে, যত মানুষ আছে সবাইকে বিনা পয়সায় কোভিডের ইনজেকশন দিয়ে দেওয়া হোক। গত 6 মাস টাইম পেয়েছে, যদি দিত তারা আজকে কিন্তু নতুন করে কোভিড আমরা বাড়তো না। নরেন্দ্র মোদী সরকার শুধু নির্বাচন করতে গিয়ে কোভিডকে নেগলিজেন্স করেছে। ওদিকে রাজস্থানে হয়েছে প্রচুর, গুজরাটে ভর্তি নরেন্দ্র মোদীর গুজরাট কোভিড নিয়ে পুরো বাংলা দখল করতে চায়। অনেক দিন আগে চিঠি লিখেছিলাম,
যে কোভিডের জন্য আমাদের ওষুধটা পারমিশন দেওয়া হোক, আমরা বিনা পয়সায় সবাইকে কোভিড ইনজেকশন দিয়ে দেবো, সেটাও আপনি দেননি। কেন দেননি জানি না, পলিটিক্স ছাড়া তো আর কিছুই করেননি। দিল্লি থেকে যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাহিনী আসছে, তাদেরও অনেকের কোভিড হয়ে যাচ্ছে এবং তারা তো কোভিড নিয়ে অনেকে আসছে। করোনা নিয়ে মোদির বিরুদ্ধে মমতার সুর সপ্তমে বিজেপিও জবাব দিতে দেরি করেনি। নরেন্দ্র মোদী কোভিড ছড়াচ্ছেন এই কথা শুনলে শুধু ভারতবর্ষের মানুষ নয়, ভারতবর্ষের বাইরের মানুষ, এমনকি পাকিস্তানের মানুষও হাসবে। শুধু নিজের দেশ নয়, যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমাদের বৈরিতা আছে তাদেরও কোভিড ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে নরেন্দ্র মোদী। অভিযোগের তালিকা যত বড় হবে, জয়ের ব্যবধানও ততটাই বড় হবে। এখনো 4 দফা ভোট বাকি, পারদ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফও। সবাই ভাবছেন কি হয়। নিউজ 18 বাংলা। ভোটের 12 ঘন্টা আগে বিজেপি প্রার্থীর ভোট ভিক্ষা সোশ্যাল মিডিয়ায়। ভোট ভিক্ষা বঙ্কিম ঘোষের, চাকদার বিজেপি প্রার্থী তিনি। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের 12 ঘন্টা আগে প্রার্থীর ভোট ভিক্ষা, যেখানে 24 ঘন্টা আগে প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ, সে চাকদার বিজেপি প্রার্থী তিনি 12 ঘন্টা আগে সোশ্যাল সাইটে তিনি ভোট ভিক্ষা করছেন। অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন। অর্ণব, দেখো, একেবারে তাই। মডেল কোড অফ কন্ডাক্ট শুধু নয়, নির্বাচন কমিশন যেখানে 72 ঘন্টা আগে সমস্ত ধরনের প্রচার বন্ধ করেছে যেখানে নির্বাচন হচ্ছে, তেমনি একটি বিধানসভা ক্ষেত্র, চাকদহ বিধানসভা, নদিয়া জেলার, সেখানকার বিজেপি প্রার্থী আজ সন্ধ্যে 7টার কিছু সময় পরে তিনি তার সোশ্যাল সাইট বা ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন, যেখানে তিনি ভোট চেয়েই করেছেন এবং আগামী প্রজন্মের রূপরেখা তৈরি করার জন্য বিজেপিকে একটা ভোট দিন, এমন আবেদন তিনি করেছেন। কাজে এটা একেবারেই নিয়ম বিরুদ্ধে, এমনটাই কমিশন সূত্রে জানানো হচ্ছে। এবং এই বিষয়টি আসার অন্তত কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা কিন্তু সোশ্যাল সাইটে এই পোস্ট এখনো পর্যন্ত থাকতে দেখছি। এই নিয়ম বিরুদ্ধ কাজ, যার বিরুদ্ধে অভিযোগ তিনি বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ চাকদহের, তার বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নিচ্ছে কমিশন? অর্ণব, দেখো, এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা জানানো হচ্ছে এমনটা করা যায় না, যে কোনো মাধ্যমেই প্রচার এবং তিনি যেহেতু ভোট চাইছেন এবং একেবারে ভবিষ্যৎ প্রজন্মের। আমাদের সঙ্গে বঙ্কিম ঘোষ রয়েছেন। বঙ্কিমবাবু, 24 ঘন্টা এখনো পর্যন্ত যা খবর, 48 ঘন্টা আগে সম্পূর্ণ প্রচার বন্ধ, সেখানে আপনি ফেসবুকে কিভাবে এই ধরনের ভোট ভিক্ষা করলেন? কোনটা? আমার কথা শুনতে পাচ্ছেন বঙ্কিমবাবু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেখানে 48 ঘন্টা আগে সম্পূর্ণ প্রচার নিষিদ্ধ, সেখানে আপনি 12 ঘন্টা আগে কিভাবে প্রচার করলেন? কোথায় প্রচার হয়েছে? ফেসবুকে আপনি লিখেছেন ভোট ভিক্ষা করছেন, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই আপনার পোস্ট। আমি এরকম করিনি, ওটা আমার নয়, অন্য কেউ করে থাকলে করতে পারে, আমার জানা নেই। এখন ফেসবুকে তো একটা ছাড়লে অনেক আগে সেগুলো বেরিয়ে যায়, আমি এরকম কোনো পোস্ট করিনি। আচ্ছা, আপনি কোনো পোস্ট করেননি? না। তা কারা করলো এই পোস্ট? আমি তো বলতে পারবো না সেটা কারা করছে। আপনার নামে আপনার প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে, আপনি বলছেন পোস্ট করেননি? আমি করিনি, আমি বলছি আপনাকে তাহলে কি করিনি। আপনার প্রোফাইল হ্যাক হয়েছে? হতে পারে, ইট মেবি, আমি জানি না, তবে আমি কোনো পোস্ট এখন এরকম করিনি। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বঙ্কিম ঘোষ, বিজেপি প্রার্থী, চাকদার বিজেপি প্রার্থী। তিনি বলছেন তিনি করেননি, কেউ করে থাকতে পারে। কৈখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। ভোটের আগে গ্রেপ্তার দুষ্কৃতী শেখ বিনোদ। পারভেজ হোসেন তার সঙ্গী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। অনুপ, ভোটের আগে কৈখালী থেকে গ্রেপ্তার শেখ বিনোদ। ভোটের আগে গ্রেপ্তার শেখ বিনোদ, কৈখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। কৈখালী থেকে গ্রেপ্তার ভোটের আগে শেখ বিনোদের সঙ্গী পারভেজ হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আগামীকাল পঞ্চম দফার ভোট, তার আগে শেষ মুহূর্তে এলাকায় নাকা চেকিং, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন বুথ। নদিয়ার শান্তিপুর, পূর্ব বর্ধমানের জামালপুর ও বর্ধমান শহরে লাগাতার নাকা চেকিং চলছে। কাল পঞ্চম দফার ভোট, তার আগে শেষ মুহূর্তে যে সমস্ত জায়গায় ভোট রয়েছে সব জায়গাতেই নাকা চেকিং চলছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বুথ চত্বর। নদিয়ার শান্তিপুর, পূর্ব বর্ধমানের জামালপুর এবং বর্ধমান শহরে লাগাতার নাকা চেকিং চলছে। এবং গাড়ির ভেতরে কিছু রয়েছে কিনা প্রবেশ করতে না পারে, বা যারা এই গাড়ি নিয়ে আসে বাড়ি যাচ্ছে
ভোট কর্মীদের জন্য সঠিক থাকার ব্যবস্থা নেই। অভিযোগ আবর্জনা স্তূপের কাছেই থাকতে দেওয়া হয়েছে। তার জেরেই আবর্জনা স্তূপের কাছেই ইভিএম রেখে বাইরে থাকতে হচ্ছে এবং বাইরে যেতেও হচ্ছে বাহিনী ও ভোট কর্মীদের। ধূপগুড়ির লাল স্কুলের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। এদিকে বুথে বিদ্যুৎ থাকলেও আলো জ্বলছে না, শৌচাগার নিয়েও সমস্যা। প্রতিবাদে বিক্ষোভে ভোট কর্মীরা জলপাইগুড়ির রাজগঞ্জের বালাপাড়া বোর্ড স্কুলের ঘটনা, সেখানেও একাধিক অভিযোগ উঠে এসেছে। ভোটের আগের দিন অব্যবস্থার ছবি, একদিকে রাজগঞ্জ, জলপাইগুড়ির রাজগঞ্জ, অন্যদিকে ধূপগুড়ি, দুটি জায়গাতেই ভোট কর্মীরা এমনকি কেন্দ্রীয় বাহিনী তারাও একাধিক অভিযোগ আনছেন। ভোটের ঠিক আগের দিন কোথাও থাকার ব্যবস্থা নেই, কোথাও মানুষজন বিভিন্ন অভিযোগ করছেন ভোট কর্মীরা।